ওয়ারে বর্ডারটা তো ওনাদের হাতে। রত্না বিশ্বাস ভারতীয় জনতা পার্টি করে, আমি জানতাম না। একটা মাদুরি আরে দাদা, আমি জানতাম না। বিশ্বাস করুন, একটু মাদুরি দিতে হবে আপনাকে, বিশ্বাস করুন, রত্না বিশ্বাস ভারতীয় জনতা পার্টি আপনার করে। মনে হচ্ছে মাথার গন্ডগোল আছে, আপনি জানেন কথা বলতে ফ্রান্সিস না, এক্কা তার হাজবেন্ড, আপনার মাথার গন্ডগোল আপনি আছে। জানেন? আমি ব্যক্তিগত আপনার মাথার গন্ডগোল আছে আপনার। আরে আপনি কথা বলেন, আমি কথা বলছি। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। ভাবছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতা দিয়ে শুরু করলাম কেন? শুরু করলাম এই কয়েকটা লাইনের জন্য। তার কারণ রোজ কতই ঘটে যাহা তাহা, তার কারণ বাংলায় গত কয়েকদিনে যা ঘটে চলেছে তার ভিত্তিতেই এই কথাগুলো বললাম। কিছুদিন থেকে একটা জিনিস আলোচনা হয়ে আসছে যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একনাথ শিন্দে হতে চলেছেন, এমন জল্পনা কিন্তু চলছে বেশ কিছুদিন ধরেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেই যায় যে এই জল্পনার তুল্যই বা কারা, বা তিনি কি আদৌ কি একনাথ শিন্দে হবেন, বা সত্যি কি বিজেপিতে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন কিন্তু উঠে আসছিল বারবার করে। আর সেই সমস্ত জল্পনার অবসান ঘটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে সভা, সেই সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন। বিস্ফোরক মন্তব্য করে সমস্ত জল্পনা কিন্তু অবসান ঘটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। এবং তিনি এও বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন, কি বলেছেন তা তো আপনাদের শোনাবই, কিন্তু যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনে এই জল্পনা তৈরি বা হলো কেন? শুরুটা হয়েছিল কিছুদিন আগে, লোকসভা নির্বাচনের আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেন যে যারা জনপ্রতিনিধি তাদের বয়সের একটা মাপকাঠি থাকা প্রয়োজন, এই মন্তব্য করেন। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, তৃণমূল কংগ্রেসের যারা অভিজ্ঞ সাংসদ রয়েছেন বা যারা 70 সাংসদ রয়েছেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের নিয়ে প্রশ্ন উঠে যায় বা এদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, তাহলে কি 2024 যে লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না? এই প্রশ্ন উঠে আলোচনা সমালোচনা বাড়তে থাকে। এবং তারপর লোকসভা নির্বাচন আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা টিকিট পেয়েছেন এবং জয়লাভ করে পুনরায় সংসদে গেছেন, কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই গেছে। এরপর আরও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করেন সেটা হচ্ছে আপনি পঞ্চায়েতের মেম্বার হোক বা পৌরসভার কাউন্সিলর, তারা নিজেদের যখন নির্বাচনটা হয় তখন তারা বিপুল ভোটে জয়লাভ করেন, আর যখন বিধানসভা বা লোকসভা নির্বাচনের বিষয় আসে তখন দেখা যায় যে সেখানে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে না, লিড পাচ্ছে কে? বিজেপি। তিনি হুঁশিয়ারি দিয়ে দেন যে আপনি যত বড় নেতার ছত্রছায়া থাকুন, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যদি লোকসভা ভোটে লিড না পায়। ফলে এটা একটা জল্পনা, সাংগঠনিক রদবদল একটা জল্পনা। এবং সবচেয়ে বড় যে জল্পনা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একনাথ শিন্দে হতে চলেছেন কিনা, বা নতুন একটা রাজনৈতিক দলের তত্ত্ব উঠে আসে যে কোনো নতুন রাজনৈতিক দল গঠন হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে সত্যিই কি তাই? এই জল্পনা তুল্যকে এলো কোথা থেকে? অনেকগুলো প্রশ্ন থাকবে, আর অনেকগুলো প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকে। বিশিষ্ট অতিথিরা থাকবেন, তারা তাদের মতামতটা দেবেন। এবং আমরা জানি সামনেই যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন যত এগিয়ে আসবে ততই কিন্তু এরকম রাজনৈতিক তরজা বাড়তেই থাকবে। আর যে কথা নিয়ে শুরু করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি বিজেপিতে যোগ দেবেন বা তিনি কি একনাথ শিন্দে হতে পারেন, এই নিয়ে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে।
সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক যে মন্তব্যটা। আর প্রশ্ন হচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্যটা কেন করলেন, সব কিছু শুনবো বিশিষ্ট জনেদের মুখে। আমাদের মধ্যে ইতিমধ্যে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অপার্থিব ইসলাম। অপার্থিব বাবু, আপনাকে টাইম টিভি বাংলায় স্বাগত। আছেন কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে স্বাগত জানাই টাইম টিভি বাংলায়। আছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। প্রশ্ন হচ্ছে, প্রথমে আসি রুবিদির কাছে। রুবিদি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনারা তো শুনেছেন নিশ্চয়ই, যে আমরা বারবার দেখেছি, যদি বলি অপারেশন লোটাস দেখেছি এবং একনাথ সিন্ধের পর্ব আমরা দেখেছি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একনাথ সিন্ধে হতে পারতেন, এমন কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল, বা তিনি কি বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনাও কি তৈরি হয়েছিল? হঠাৎ করে এইরকম মন্তব্য কেন করতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? রুবিদি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে না বলেছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, একদম পরিষ্কার হিসেব। কারণ আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ার বড় হয়ে যে রাজনীতি করেছে, সে নিজে থেকে কোনোদিন আমরা দেখিনি যে তাকে কোনো কেস খেতে, খেতে, লড়াই করতে মাঠে ময়দানে, সেভাবে আমরা কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। তো এরকম রাজনীতিবিদ নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা এখনো অবধি সেরকম কিছু নেই। এবং আমার খুব অবাক লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ক্লিয়ারিফিকেশন দিতে হচ্ছে কেন। আমার খুব অবাক লাগছে কেন ওর দলের প্রতি, হ্যাঁ, এই ক্লিয়ারিফিকেশন দিতে হচ্ছে একটা ভরা মঞ্চে, একটা সাংগঠনিক বৈঠকে, এতগুলো মিডিয়ার সামনে। তার মানে এটা অত্যন্ত লজ্জার বিষয়। এটা যে কোনো পলিটিক্যাল দলের যে কেউ হতো, এটা ভীষণ লজ্জার ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর জন্য তাকে এই ক্লিয়ারিফিকেশন দিতে হচ্ছে। তার মানে তার ট্রাস্ট নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর কোনো ট্রাস্ট নেই, তাই জন্য তাকে ট্রাস্ট ইস্যু আছে বলেই তাই জন্য তাকে এত ভরা মঞ্চের মধ্যে একটা সাংগঠনিক বৈঠকে তাকে এই ক্লিয়ারিফিকেশন দিতে হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি এই নিয়ে কোনো মাথা ব্যথা করে না, কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী নেতা যারা রয়েছে বর্তমানে, তারা লড়াই করে গ্রাসরুট লেভেল থেকে তারা লড়াই করে এই অবধি তারা উঠে আসছে। তো এই নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবে না। তৃণমূল কংগ্রেস কি করবে না করবে সেটা তার ব্যাপার। তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা শুনে আমার খুব একটা বিষয় লাগছে, মানে খারাপ লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এভাবে ক্লিয়ারিফিকেশন দিতে হচ্ছে। তার দলের তার উচ্চতর নেতৃত্বদের বা তার মাথার ওপর এতদিন যিনি ছিলেন, তার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোনো বিশ্বাস নেই, এবং এটা অ্যাকচুয়ালি অপমান। এবং উনি যখন, আরেকটা জিনিস আমরা দেখলাম, উনি যখন কথা বলছিলেন একটা সারাউন্ডিং হাততালি দিচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছিলেন হাততালি দিচ্ছিল, সেটাতেও উনি অবজেকশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটাও অত্যন্ত অপমানজনকই আমাদের কাছে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া থেকে কি বেরোতে পারবে সেটাও আমরা জানি না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আশা নিয়ে বা এরকম কিছু ভারতীয় জনতা পার্টির মুখ থেকে আশা করি এর আগেও কোনোদিন শোনেননি, আর আগামী দিনেও হয়তো শুনবেন না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবনা চিন্তা করছি না। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি। একটু পার্থবাবুর কাছে। পার্থবাবু, বাংলার রাজনীতি একটা জল্পনা অনেকদিন থেকে চলছিল যে নতুন দল তৈরি হচ্ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি একনাথ সিন্ধে হবেন। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রুবিদি বললেন, ক্লারিফিকেশন দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোথাও যাচ্ছেন না। আপনারা বক্তব্যটাও শুনলেন। তা আপনারা কি ভাবছেন, এরকম কি কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ বিজেপিতে যোগ দিচ্ছেন বা কিছু? পার্থবাবু। আচ্ছা, ঠিক, বেশ। পার্থবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন অপার্থিব ইসলাম। অপার্থিব বাবু, আপনাকে স্বাগত। বিষয়টা গতকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য শুনেছেন আপনি, আপনি তো ছিলেন বোধহয় মঞ্চে। তো বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রুবিদি যে প্রশ্নটা তুললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লারিফিকেশন দিতে হলো কেন, সত্যি কি এরকম কোনো জল্পনা তৈরি হয়েছিল কখনো যে না, এবার আমি আপনাকে যাচ্ছেন বা
বলুন। আমি আপনাকে একটা কথা বলি, দেখবেন কোর্টে যখন সওয়াল জবাব হয়, উকিল সাহেবরা বলেন না আর হ্যাঁ বলতে। এবারে আপনাকে যদি আমি এই মুহূর্তে আপনাকেই যদি প্রশ্ন করি সত্যজিৎ বাবু, যে আচ্ছা আপনি কি এখন নেশা করেন, আপনি কি উত্তর দেবেন? হয় বলবেন না, এখন যদি নেশা করেন না তাহলে জানতে হবে অতীতে করতেন। তাহলে এই ধরনের যদি প্রশ্ন হয় তো তার তো ক্লারিফিকেশন কিছু তো একটা দিতেই হবে। আচ্ছা আপনি কি এখন চুরি করেন, না তাহলে আগে করতেন। এই ধরনের যে প্রশ্ন অবান্তর। আর আমি একটা কথা বলবো, এই যে না, বিরোধীরা আমি তৃণমূলের আমাদের মুখপাত্র পিছনে- যিনি রুবিদি, দাদা আসবো, রয়েছেন, রুবিদি, আমি আসবো আপনার আপনাকে কাছে। একটা প্রশ্ন আমি করতে রুবিদি, চাই আসবো যে আপনার কাছে। আমি এটা আপনার সঙ্গে কথা বলিনি, আপনার কথা আপনার বলার কাছে সময় তো আসবো, আমি একটু interfere অপার্থিব করিনি। বাবুর কথা শুনে নিন। আমি ইন্টারফেয়ার করিনি, আবার আপনি কেন ইন্টারফেয়ার করতেন? এই তো এই ধৈর্যটা ধরুন, বেশ, তাহলে যদি কিছু রুবিদি আপনার কাছে আসবো, আমি আপনাকে একটা একটু প্রশ্ন অপার্থিব করবো। বাবুর কাছে শুনে নি, একটু আগে ধৈর্য রাখার ওনারটা চেষ্টা শুনে করুন। নি, এই বিরোধীরা তারপরে আমি আপনার কাছে আসবো। সকাল থেকে উঠে আমরা কি করছি খোঁজ খবর, আমরা বেশ, কি বলুন। দিয়ে মুড়ি খাচ্ছি, কি অপার্থিব দিয়ে বাবু, ভাত খাচ্ছি, হ্যাঁ, বলুন, বলুন। বাইকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছি, বলুন। এই বিরোধীদের কথা বলি, তারা সকাল থেকে উঠে আমাদের পিছনে যে সময়টা দেন, যে কি দিয়ে ভাত খাচ্ছি, আজ কি তরকারি, মুড়ি কি দিয়ে খেলাম, কোথায় গেলাম, 4 চাকায় না 2 চাকায়, এই সময়টা নিজেদের পিছনে দিতে বলুন। অবান্তর প্রশ্ন ছুড়ে দিয়ে আজকে হাইলাইটে আসতে চাইছেন, আজকে জনসমক্ষে, কারণ ওরা দেখেছেন ওনারা টাকা খরচ করে হয়নি, ইডি সিবিআই করে হয়নি, মারদাঙ্গা করে হয়নি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে হয়নি, বাংলা কোনো মতেই দখল হবে না। শেষমেশ বলতে শুরু করেছেন যে উনি আমাদের দলে আসবেন, দল গঠন করবেন। এইসব কথায় আমরা গুরুত্ব দিতে নারাজ। আমাদের আবার আপনি ধৈর্য ধরুন, আপনারা সিট বাড়বে, আপনাদের ধৈর্যটা ধরুন, আপনি ধৈর্য ধরার চেষ্টা অপার্থিব বাবু করুন, বলে দিল আপনাদের কথাটা সিট শোনার বাড়বে, চেষ্টা করুন। আসন বাড়ার কথা আমি বলে দিল আপনাকে আগে। interview করব। বলুন। ধৈর্য ধরুন আপনি, এই ধৈর্য রাখতে পারলে আপনাদের অনেক কিছু হবে, আপনাদের অনেক কিছু হবে। ধৈর্যটা ধরুন, শুধু ওই রুবিদি, আর কিছু হোক না, আসন বাড়বে, অপার্থিব বাবু বলে দিয়েছে। হ্যাঁ, বলুন, বলুন। ধৈর্য ধরুন, তাহলে আপনাদের বলুন। সিট বাড়বে। সবাই ধৈর্য, পাগলের মতো কনভয় থেকে নেমে গাল বাখান চুয়ারি করছেন। আপনাদের বিরোধী দলনেতা কনভয় থেকে নেমে বাখান চুয়ারি করছেন মানুষকে। এই ধৈর্যগুলো ধরতে বলুন, তাহলে বাংলার মানুষ বুঝবেন যে এদের শালীনতাটা ফিরেছে, এদের ধৈর্য হয়েছে, এদেরকে আনা যেতে পারে, তবে বাংলার মানুষ বুঝবেন। আপনি এটা দেখুন ভালোভাবে। এই রকম আপনাকে দেখে আমার অখিলগিরির কথাই মনে পড়ছে। হ্যাঁ, ও আপনাদের অনেক কিছু মনে পড়বে। ওই যে ইসকে বার 400 পার না, ইসকে বার 400 পার। অপার্থিব বাবু, আসল প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু। অপার্থিব বাবু, আসল প্রশ্নের উত্তর পেলাম না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকম মন্তব্য করতে হলো কেন, সেই প্রশ্নের উত্তরটাই পেলাম না। ওই তো মন্তব্য আমি বললাম, তো প্রশ্নটা যদি এই ধরনের হয়, আচ্ছা, বলুন আপনি। বেশ, তাহলে উনি আপনাকে যদি এরকম উত্তর আপনার দেন। উকিল স্যার জিজ্ঞেস করেন আপনি কি একটু আপনি কি পার্থবাবুর এখন কাছে আছি, চুরি বেশ। করেন, আপনি কি বলবেন? বেশ, একটু পার্থবাবুর কাছে। আপনি কি পার্থবাবু, বলবেন? আপনাকে শুনলেন যে প্রশ্ন গতকাল? উত্তর দিতে হবে। বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মন্তব্য যেমন শুনেছেন আপনারা এর গতকাল। আগের দিনের topic বেশ, ছিল অপার্থিব বাবু, আপনারা আসবো আপনার কাছে, যে ওই একটু যে পার্থবাবুর মেরুকরণ কাছে নিয়ে যাই। করছিলেন। আরে কেউ যদি ধর্ম নিয়ে প্রশ্ন তুলে আমাকে বলতে হবে না ধর্ম নিয়ে। বেশ, আমি ঠিক যদি আছে, বোবা থেকে যাই ধন্যবাদ তাহলে আপনাকে। সমর্থন, তো চুপ থাকাটা একটা সমর্থনের লক্ষ্য। এবার একটু পার্থবাবুর কাছে যাই। চুপ আপনি তো, থাকা একটা সমর্থনের লক্ষণ নাকি? আপনাকে আবার সময় দেবো, একটু পার্থবাবুর কাছে। পার্থবাবু, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য শুনেছেন বলছি চুপ নেতাজি থাকাটা ইন্ডোর একটা স্টেডিয়ামে। সমর্থনের লক্ষ্য নাকি বলুন? আপনাকে সময় দেবো, আবার একটু পার্থবাবুর কাছে যাই। শুনতে পাচ্ছি না, আজকে গন্ডগোল আছে মনে হচ্ছে। আপনাকে সময় দেবো, একটু পার্থবাবুর কাছে যাচ্ছি। পার্থবাবু, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য শুনেছেন নিশ্চয়ই, আমরা আবার পাচ্ছি না, শুনলাম। মোটেই শুনতে পাচ্ছি না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্যটা কেন করতে গেলেন, যে তিনি বেঈমান নন, তিনি বিজেপিতে যাবেন না, খবর রটিয়ে দেওয়া হচ্ছে, এরকম কথা কেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পার্থবাবু, শোনা যাচ্ছে না, গন্ডগোল আছে। পার্থবাবু, পার্থবাবুর শুনতে উনি বোধহয়, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, পার্থবাবু শুনতে পাচ্ছেন? রুবিদি, আপনি শুনতে পাচ্ছেন? না। অপার্থিববাবু, আপনি? ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা, যে কোন পথে অভিষেক, রুবিদির কথা শুনেছি, আমরা তৃণমূল নেতা অপরাজিত ইসলামের বক্তব্যও শুনেছি। আমরা কথা বলবো পার্থ বাবুর কথা, পার্থ মুখোপাধ্যায় কংগ্রেস নেতা, সবার বক্তব্য শুনবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন পথে এগোতে চলেছে বাংলা রাজনীতি, বা এইরকম পরিস্থিতি এলোই বা কেন। আমরা আরও একবার বলে রাখি যে অপারেশন লোটাস আমরা অনেকবার দেখেছি, বেশ কিছু রাজ্যেই বারবার দেখা গেছে, যেখানে কংগ্রেসের নির্বাচিত সরকার, সেই সরকার ভেঙে নতুন সরকার তৈরি হয়ে বিজেপি সরকার গঠন করেছে। কিন্তু সেখানেও এই বিষয়ে আসছে কিনা, একটু পার্থবাবুর কাছে যাই। পার্থবাবু, বিষয়টা কিভাবে দেখছেন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গতকাল মন্তব্যটা করলেন যে তিনি বেইমান নন, তিনি, তাকে নিয়ে জল্পনা চলছিল তিনি বিজেপিতে যোগ দেবেন, হঠাৎ এইরকম পরিস্থিতি তৈরি হলো কেন পার্থবাবু? দেখুন সতীদেব, প্রথমেই যে কথাটা বলার, আপনি মানে প্রথমে শুরুতে যেটা বললেন, মানে দুটো কথা আপনি একসঙ্গে বললেন। একটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কোন পথে যাবে, এবং সেই সঙ্গে আপনি বললেন যে বাংলার রাজনীতিও কোন পথে যাবে। অর্থাৎ আপনি দুটোকে সমান্তরাল শুধু না, আপনি দুটোর সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টির চেষ্টা করলেন আপনার বক্তব্য অনুযায়ী, যেটা বুঝলাম। তো এই পরিপ্রেক্ষিতে যেটা প্রথমেই বলার, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা রাজনীতি, সেটা তৃণমূল কংগ্রেসের থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন বা থাকবেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া থেকে বেরিয়ে গেলে তিনি অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 2 নম্বর নেতা হিসেবে তার দলে যে গুরুত্ব, সেই গুরুত্ব তিনি অন্য কোনো দলে গেলে আর পাবেন না। এটা একদম ধ্রুব সত্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে কিন্তু কথাটা হচ্ছে যে তারপরেও কি সম্ভাবনা নেই? আছে, অবশ্যই আছে। কেন আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখেছি অপারেশন লোটাসের, আপনি নিজেই যেটা বললেন। ফলে এবং মানে যেটা বারবার যে কথাটা, যে ভয়টা তৃণমূল কংগ্রেসের হয়তো অনেকে মনে থাকে, হয়তো তারা এখনো স্বীকার করবেন না, যে পশ্চিমবাংলার সিন্ডে কে হবেন। এটা যে বারবার এই প্রশ্নটা ওঠে যে পশ্চিমবাংলার সিন্ডে কে হতে পারেন, তিনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে কথাটা বললেন, ওনাকে তো কেউ বলেনি যে আপনি কোন দলে যোগদান করছেন বা আপনি কেন তৃণমূল ছাড়ছেন, এমন প্রশ্ন তো কেউ করেনি যে তার উত্তরে উনি কথাটা বলছেন। উনি কথাটা বললেন একটা বক্তব্য রাখার মধ্যবর্তী সময়। এবারে দেখুন ঠিক তার 24 ঘন্টা আগে সিবিআই এর যে তৃতীয় যে অ্যাডিশনাল চার্জশিট যেটা ফাইল করা হয়েছে, সেটা একটা 16 পাতার চার্জশিট। সেই 16 পাতার চার্জশিটের 12 নম্বর পাতাটা, এখানে একটা অনেক দিন আগে 2017 সালে সম্ভবত একটা মিটিং এর কথা উল্লেখ করা হয়েছে, এবং সেই মিটিং এর মানে প্রমাণও দেওয়া হয়েছে, কেননা সচিত্র প্রমাণ আর কি, এবং তাতে শব্দ প্রক্ষেপণ পর্যন্ত তার সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ মিটিং এ কারা কারা উপস্থিত এবং কারা কারা কি কথা বললেন, সমস্ত গুলোই কিন্তু সিবিআই এর হাতে এসেছে। এবং সেখানে এবারে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রতিনিধিদের খুব গলার আওয়াজ পাই, কিন্তু সিবিআই কাপুর গলার আওয়াজ আর বার করতে পারে না। এটা হয়ে গেছে সমস্যা। ফলে এই যে আমরা বারবার বলি যে কেসগুলো কি হবে, কেসগুলো কত এগোবে, আসল মানে লোকেরা ধরা পড়বে কিনা, এবং সবচেয়ে বড় কথা যেটা মহামান্য উচ্চ আদালত, কলকাতা আদালত যেটা বলেছেন, কলকাতা হাইকোর্ট, যে মাথাটা ধরতে হবে, তোমরা মাথাটা ধরো। অর্থাৎ এই যে দেখুন মাথাটা ধরবে কি করে? সিবিআই এর সমস্যা হচ্ছে, সিবিআই কে মহামান্য হাইকোর্ট বললো যে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কি জানো। সিবিআই একটা বেশ কিছুদিন ধরে অনেক তদন্ত চালিয়ে তারা একটা রিপোর্ট দিল হাইকোর্টে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানে গরিব, আপনার আমার থেকেও তার অবস্থা খুব খারাপ, কয়েকটি মাত্র লাইফ ইন্স্যুরেন্স আছে, তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। তো যখন মহামান্য আদালত প্রশ্ন করলো সিবিআই কে যে ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে তিনি এতদিন ধরে এমপি রয়েছেন, তার মাইনেটা কোথায় জমা পড়ে? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তো এমপিদের এটা সম্ভব নয়। তার উত্তরে সিবিআই হাঁ করে থেকে বললো হ্যাঁ তাই তো, কিন্তু কই, ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, উনি যে বললেন না নেই। অর্থাৎ এইটা হচ্ছে সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি। এবং ওই যে গত পরশুদিন যে 16 নম্বর পাতার যে 12 নম্বর পাতায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা বলুন তো,
সারা পশ্চিমবাংলার সকলেই তো বুঝতে পারছেন কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 20 কোটি টাকা বরাদ্দ হতে পারে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলায় ক্ষমতা আছে বলার যে 6.5 লক্ষ টাকা যারা দিয়েছে তাদের আরো টাকা দিতে বলো, না হলে তাদের অ্যারেস্ট করিয়ে দেবো, না হলে তাদের এমন এমন জায়গায় পোস্টিং দিয়ে দেবো যে তারা বাড়ি ফিরতে পারবে না। এই ক্ষমতা কার আছে? কিন্তু এইটার আবার সাথে ঠিক এই কালকের পরিপ্রেক্ষিতে যেমন ওই বক্তব্যটা কি বিষয় উঠে আসছে এর সঙ্গে কোনো হ্যাঁ আমি মিল আসছি পাচ্ছেন? এই জন্য আসছি। আচ্ছা আসুন। হ্যাঁ মিল পাচ্ছি এই জন্যই যে যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো মানে কেউ কিন্তু তাকে প্রশ্ন করেনি যে আপনার নাম এসছে, আপনার এ ব্যাপারে কি বক্তব্য। তার যিনি লয়ার ছিলেন সঞ্জয় বসু, তিনি একটা বিবৃতি দিয়ে দিলেন যে আমার ক্লায়েন্টের নামে এই সমস্ত বলা হচ্ছে, এগুলো ঠিক নয়। এবং গতকাল তিনি নিজেই বক্তব্যের মধ্যে এই বক্তব্যটা বলে ফেললেন, তাকে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। অর্থাৎ ওই ঠাকুর ঘরে কেড়ে কেউ হয়তো জিজ্ঞেস করে মানে বলেছে, উনি উত্তর দিয়ে দিলেন আমি তো কলা খাইনি। ঠিক গতকালও ঠিক একই জিনিস হয়েছে, কেউ তাকে আলাদা করে প্রশ্ন করেন, কেউ তাকে প্রশ্ন করেননি যে ভাই তুমি কি দল ছাড়বে, তুমি কি পশ্চিমবাংলা ছিনতে হবে। তিনি তার আগেই বলে দিলেন না না আমার দল ছাড়ার কোনো প্রশ্নই নেই। তবে এটা ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যেটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্যক্তি হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ার বাইরে গেলে তৃণমূল কংগ্রেস আর বাইরে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কোন রকম রাজনৈতিক কি বলবো পরিচয় আলাদা করে থাকবে না, তিনি আর বাকি যে দলই থাকবে। ঠিক ঠিক। না বিষয়টা হচ্ছে তাহলে কি ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন বা সঞ্জয় বসু বললেন, মানহানি মামলাও করতে পারতেন, কিন্তু তারা কিন্তু বক্তব্যটা দিলেন, তাই না? হ্যাঁ মানে ওই তো আবার বললাম ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। ঠিক ঠিক। রুবিদি কাছে যায়। রুবিদি, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আপনাদের তো বিখ্যাত অপারেশন লোটাস রয়েছে, তো বাংলার ক্ষেত্রে এরকম কি অপারেশন লোটাস তৈরির কোনো পরিকল্পনা ছিল? হঠাৎ করে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? না একটু মানে একটু হেজি হেজি আসছে। অপারেশন লোটাস, হ্যাঁ কেটে 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 যাচ্ছে কতগুলো। হ্যাঁ একটু কেটে কেটে আসছে। যে বিখ্যাত অপারেশন লোটাসের কথা উঠে আসে বারবার করে, আমরা মধ্যপ্রদেশে দেখেছি, ইভেন আমরা মহারাষ্ট্রেও দেখলাম গত বিধানসভা নির্বাচন আগে একনাথ সিন্ধে যে মন্ত্রিসভা। তো এই অপারেশন লোটাস বাংলার, কিন্তু এটা কি সত্যি বিজেপির জন্য কতটা যুক্তিযুক্ত কথা? তার কারণ যদি সাংগঠনিক দিক থেকে দেখি বাংলায় অনেকটা দুর্বল, কিন্তু অপারেশন লোটাস করলে ফিরে আসা কি সম্ভব? রুবিদি, না না আপনি যে বলছেন না বিজেপি বাংলায় দুর্বল, এই কথাটাই ভুল আছে। কারণ আপনি যদি ভোট পার্সেন্টেজ যদি দেখেন তাহলে তৃণমূলের থেকে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু খুব বেশি কম নেই, বুঝতে পারছেন? এবং আমরা যদি হ্যাঁ 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 এক্স্যাক্টলি তাই। এবং আপনি যদি ভালো করে যদি দেখেন বর্তমানে আমাদের প্রায় 16 লক্ষ আমরা ভুয়ো ভোটার লিস্ট রেডি করে ফেলেছি এবং সেটা জমা দেওয়াও হয়েছে। এবার বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে আছে। এবার নিজেদের মধ্যে তো আমরা তো দেখছি যে ওদের দলীয় এমন একটা কন্ডিশন যে তৃণমূলের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে তৃণমূল নিজেদের আত্মরক্ষাও করতে পারছে না দুষ্কৃতীদের থেকে, কারণ তৃণমূলের লোকেদেরকেই দুষ্কৃতীরা দৌড় করিয়ে করে মার্ডার করে দিচ্ছে। তাহলে এরা এইসব জনপ্রতিনিধিরা নির্বাচনের সাফল্যগুলো আসছে। দেখুন নির্বাচনের সাফল্য বিজেপি যখন আসার বিজেপি এবার টার্গেট নিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে যখন ভেবেছে, তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে। কিন্তু অমিত শাহ 35টা টার্গেট দিয়ে গিয়েছিলেন। টার্গেট তো দিয়েছিল, দেখুন সিচুয়েশন ওয়াইজ কিছু হয়তো দলের নিশ্চয়ই কিছু ভুল ছিল বা কিছু ছিল, সেটা নিশ্চয়ই দল এতদিনে রেকটিফাই করে নিয়েছে এবং 2026-এ একদম সুন্দর স্ট্র্যাটেজিক্যালি ভারতীয় জনতা পার্টি আসার মানে হাইলি চান্সেস আছে, এটা আমি বলবো। আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আসবে ভারতীয় জনতা পার্টি, কারণ বর্তমানে যে পদ্ধতিতে ভোটটা হতো আমরা যেটা দেখেছি, এখন যে সিচুয়েশন দেখেছি ভুয়ো ভোটার এবং বাংলাদেশি ভোটার, এবং আমরা এটাও দেখেছি যে বাংলাদেশ থেকে এসে কেউ পঞ্চায়েত প্রধান হয়ে গেছে যেমন লাভলি খাতুন, বাংলাদেশ থেকে এসে কেউ তৃণমূলেরই দেখছি কেউ বিধানসভায় ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করেছিল, সেটা আটকানো হয়েছিল। আলোরানী সরকারের কথা বলছি আমি, সেটা নিয়ে এখনো কেস চলছে। তো এই ধরনের লোক, এবং আমরা দেখেছি যে বিভিন্ন জঙ্গিদের ভোটার লিস্টে নাম, এই সবগুলো আইডেন্টিফাই করা গেছে। বিস্ফোরক মন্তব্য না,
একদম ভোটার লিস্টে জঙ্গিদের নাম আছে। আপনি হয়তো আরো চ্যানেলে হয়তো না, এসছে, দেখেছেন, ন্যাশনাল মুর্শিদাবাদে অনেক চ্যানেলে এটা দেখেছি। দেখিয়েছে। না, মুর্শিদাবাদ, আমরাও হ্যাঁ খবর করেছি, এক্স্যাক্টলি হ্যাঁ, তাই, মুর্শিদাবাদ। অনেক জায়গা থেকে না, দু এসছে। জায়গায় নাম হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারাও খবর করেছেন, আপনাদের চ্যানেলে বসে আমি এই নিউজ করেছি। তো যা সিচুয়েশন, এগুলো আইডেন্টিফাই যতটা সম্ভব হয়েছে করা গেছে। এখনো অনেক ভুয়ো ভোটার্স আছে, যেটা মমতা কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অভিযোগ যেভাবে করছে ইলেকশনটা করায়। যে আপনারা বিহারের নাগরিকদের বাংলার ভোটার বানাচ্ছেন বিহার থেকে নিয়ে এসে, এই অভিযোগ তো করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম মন্তব্য করেন, ডবল ডবল চাকরি দেব, ওনার কবিতাগুলোও নিশ্চয়ই শুনেছেন। তো এই ধরনের মানে মন্তব্যটা আমরা আর কি বলবো বলুন তো। যিনি হাঁটে, যিনি যার ব্রেন হাঁটে কথায় কথায়, যিনি বাঁধাকপির ছবি আঁকে, তার সম্পর্কে আমরা কি বলবো? সে যা খুশি বলতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটে উনি যেভাবে জিততো সেই স্ট্র্যাটেজিক্যালি উনি আর জিততে পারবেন না। এবং আমরা যদি আরেকটা জিনিস আপনি ভালো করে দেখবেন, যে বর্তমানে যে সদস্য সংখ্যা, ভারতীয় জনতা পার্টির একটা সদস্য সংখ্যা নতুন করে তৈরি হয়েছে, সেটাও প্রচুর প্রচুর সংখ্যা, ঠিক আছে। এবং সমস্ত কিছু ভেবে ভারতীয় জনতা পার্টি স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ আসবে, এটা কনফার্ম। এবং তৃণমূলের একটা বর্তমান জিনিস- কি একটা হবে জিনিস না বলে হবে রাখি। সেটা আমরা জানি না। একদিকে তৃণমূল যেমন ভুয়ো ভোটারের অভিযোগ করছে, ঠিক আপনারাও করছেন, কিন্তু ডিফারেন্স আলাদা। আপনাদের বক্তব্য অন্যদিকে, যে বাংলাদেশি ভোটার না বা জঙ্গি। না 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 না, তৃণমূল বলছে এটাই হচ্ছে বিহার। বিষয়। না, একটু এটাই হচ্ছে বেশ- বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলো যে 16 লক্ষ ভোটার লিস্ট অলরেডি সেন্ট্রালে পৌঁছে গেছে, ন্যাশনালে পৌঁছে দেওয়া হয়েছে, যেগুলো ভুয়ো ভোটার্স আছে, তারপরেই উনি এই মন্তব্য করেছেন। বেশ। একটু অপার্থিব যে বাবু, তারপরে উনি মন্তব্য BJP করেছেন, 16 এক্স্যাক্টলি লক্ষ ওনার ভোটার। ভয় আছে যে এই যে এতদিন উনি একই যেভাবে জিতে কথা। এসছে এভাবে আর জিততে পারবে না। বেশ একটু একই অপার্থিব কথা বাবু বলি। 16 লক্ষ হ্যাঁ বলি, ভোটার, একই ভুয়ো কথা ভোটার, আমি বলছি। উনি বাংলাদেশি। যেটা উনি হ্যাঁ, হ্যাঁ উনি যেটা বলছেন শুধু অনুপ্রবেশকারী, আরে ওনারাই তো ডেকে ডেকে এনে ঢুকিয়ে দিচ্ছেন, আমাদের তো উপায় নাই। ওয়ারে বর্ডারটা তো ওনাদের Oh হাতে। my God, ওনারা রত্না বিশ্বাস আবার ভারতীয় আপনাকে- জনতা আপনাকে পার্টি একটা করে? আমি মাধুরী দেবো জানতাম আমি। না। একটা মাধুরী আরে দাদা, দেবো আমি আমি জানতাম আপনাকে। না। ঠান্ডা হবে। বিশ্বাস করুন। একটু মাধুরী দিতে হবে আপনাকে। বিশ্বাস করুন, জল পড়া দিতে রত্না হবে বিশ্বাস আপনাকে। নাহলে ভারতীয় আপনার- জনতা পার্টি আপনার করে। মনে হচ্ছে মাথার গন্ডগোল আপনি আছে, আপনি জানেন কথা বলতে ফ্রান্সিস পারেন না। এক্কা কার আপনার- হাজবেন্ড? আপনার মাথার গন্ডগোল আপনি আছে। জানেন? আমি দাদা, হ্যাঁ, আপনি বলুন না। ব্যক্তিগত দাদা, আপনি আক্রমণ তো নয়, জানেন, তাহলে অপার্থিব বলুন বাবু, না। ব্যক্তিগত আক্রমণ আপনার নয়, দলের একদম নয়। শুনুন, এই ধরনের দুষ্কৃতীদের আপনারা ধরে রেখেছেন। আপনার অপার্থিব মাথার বাবু, গন্ডগোল আছে আপনার। আরে আপনি ব্যক্তিগত কথা বলেন, আমি আক্রমণ কথা নয়। বলছি। আপনি বলি শুনুন, ও সত্যজিৎ বাবু এসব পাগল টাগল বসাবেন না এখানে। আমার মাথার অপার্থিব বাবু, গন্ডগোল আছে বলে একদম। মনে হচ্ছে না। কথা বলতে দেয় না। আপনি- ব্যক্তিগত আক্রমণ নয়। আপনি আরে বিশাল কথা বড় বলতে দেয় না। ডাক্তার হয়ে আরে গেছেন, কথা বিশ্বাস বলতে- করুন, কিন্তু আমার সব অভিষেক পাগল বন্দ্যোপাধ্যায়ের মতো সত্যজিৎ টাকা বাবু। নেই যে আমি বিদেশে গিয়ে হ্যাঁ, চেক আপ করাবো। সত্যজিৎ বাবু এসব আপনারা কি পাগল মাথায় হবে না। আর আপনাদের সত্যজিৎ বর্তমানে বাবু, যে স্বাস্থ্য এই পরিষেবার কামড়ে যা দিলে সিস্টেম অপার্থিব গিয়ে বাবু, দাঁড়িয়েছে, একেবারে তাতে ব্যক্তিগত পশ্চিমবঙ্গে আক্রমণ নয়, ডাক্তার অপার্থিব বাবু, দেখানোর মতো সিচুয়েশনও ব্যক্তিগত নেই। আক্রমণ করবেন না। আপনি আপনার দলের হয়ে বুঝতে এসেছেন, পেরেছেন? আপনি দলের হয়ে কথা বলবেন, দলের বিরুদ্ধে কথা বলবেন, ব্যক্তিগত আক্রমণ নয়, একদম একদম ব্যক্তিগত আক্রমণ না। উনি দলের উনি কথা আপত্তি বলছেন, দিচ্ছেন না কেন? আপনি দলের কথা বলুন। না, বেশ, বলতে দিন, আপত্তি রুবিদি, দিন। অপার্থিব বাবু, বেশ আরে বলুন। আপনাদের দলের আপনি লোকই আপনাদেরকে চোর বলছে। রুবিদি, আপনার আপনি বক্তব্য শেষ হয়েছে, একটু আপনি কেন চোর অপার্থিব বাবুর কাছে বলছেন? আসবো, আমি তো চোর কিন্তু ব্যক্তিগত তুলিনি। আক্রমণ করবেন না। আমি তো চোরের কথা তুলিনি, তার মানে আপনারা চুরি করেন। বেশ, রুবিদি, আপনাকে আবার সময় দেওয়া হবে, একটু অপার্থিব বাবুর কাছে আসি। চোরের কথা উল্লেখ করতে না, হচ্ছে। আমরা রুবিদি, বলিনি। কিসের আমি- জন্য আমি- রুবিদির সাউন্ড একটু মিউট করা আপনারা একদম। বললেন বলে আমি বলছি। রুবিদি, আপনি একটু থামুন, একটু অপার্থিব বাবুর বক্তব্য শুনি। অপার্থিব বাবু বলুন। হ্যাঁ বলুন, ব্যক্তিগত আক্রমণ করবেন না, বলুন। আখিলগিরি হচ্ছে বড় হয়েছেন এরকম লাগছে দেখে, বিশ্বাস করুন। হ্যাঁ, বেশ, হ্যাঁ, রুবিদি, আখিলগিরি বেশ, যখন তখন অনেক কিছু। সাংবাদিকদের খামচি পামচি মেরে দিচ্ছে, আপনি না কামড়ে দেন, এরকমই লাগছে। বেশ, রুবিদি হয়েছে। ওই তো মনে হচ্ছে একদমই আবার- তাই, আরে আপনার আপনি সাথে তো কথা সামনে বলতে দেন দাঁড়িয়ে না শপথ মানুষকে। ভয় লাগবে। আপনি কথা বলতে দেন না মানুষকে। আপনি যখন আপনার বলছেন আমি বক্তব্য কথা শেষ হয়েছে, বলছি। রুবিদি। অপার্থিব বাবু বলুন, বলুন। বলুন। বলছি উনি বলছেন পার্সেন্টেজ বেশি। আপনি ইংরাজিতে পেলেন 70, অঙ্কই পেলেন 0, হুম, বিজ্ঞানে পেলেন 0, হুম। ইতিহাসে পেলেন 60। এ নিয়ে পার্সেন্টেজ হয় না, সার্বিকভাবে আপনাকে পার্সেন্টেজ। অনুপ্রবেশকারী যেটা বলছেন, অনুপ্রবেশকারীদের মালিক হচ্ছেন ওনারাই। বিজেপি আজকে বিএসএফ কাদের আন্ডারে? আজকে অনুপ্রবেশটা বন্ধ করে দিলে তো আর ভুয়ো ভোটার হবে না ওনার কথাতে। আজকে এই দিকগুলো দেখতেও আপনাকে। চাকরির কথা বললেন উনি, আজকে 14 সাল থেকে বছরে 2 কোটি, এতদিন 11 বছর হয়ে গেল 22 কোটি চাকরি হওয়ার দরকার। অপার্থিব বাবু, কটা চাকরি হয়েছে? অনুপ্রবেশ নিয়ে হয়েছে। কিন্তু লোকসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তাহলে আরে 2005 অনুপ্রবেশ সালে 4ই বলছেন, অনুপ্রবেশ মালিক তো ওনারা ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন, ছিলেন লোকসভায়। ওনারা ডেকে লোকসভা নিয়ে আসছেন। স্পিকার দিয়ে কাগজ ছুঁড়ে আজকে মেরেছিলেন এইভাবে কিন্তু। বলছেন উনি, ওনার জানা আছে আজকে 1992 সালে 21শে জুলাই তৈরি কি জন্য হয়েছিল? সচিত্র ভোটার পরিচয়, যে জালি ভোটার আমরা ভোট দিতে দেব না। আর কার বিরুদ্ধে কি বলছেন উনি? হ্যাঁ, আজকে মনে আছে এটা? পার্সেন্টেজের কম বলছেন, ওই তো বললাম যেখানে সিট পাচ্ছেন সেখানে হয়তো ওনাদের আপনি কি 100% কিছু হচ্ছে। জানেন? আপনি কি আমার করবো? ডাউট হচ্ছে, বিষয়টা- বিশ্বাস করুন, আপনি কি জানেন যে হ্যাঁ, বিএলও কিভাবে কাজ আমার করে, জানা আছে। বিএলও কে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, আমার আপনি জানা ভিডিও আছে, কিভাবে জানা স্টার্ট আছে, হয়, সব জানা আছে। আপনার কি জানা আছে? আচ্ছা, আপনি আমার তো মনে অনুপ্রবেশ হচ্ছে না দাদা, বলছেন। আপনার আরে এইসব কি অনেক কিছু borderটা শেখার বন্ধ আছে। করুন। অ্যাকচুয়ালি কি আমরা জানেন তো, borderটা seal তৃণমূলে করে দিই। বর্ডার আরে আসছে না borderটা অপার্থিবাবু, seal করবো। ভোটার লিস্টের কথা আসছে। আরে ভোটার আপনি লিস্টে- আপনি বুঝতেই চাইছেন না, নাকি আপনি কারণ বুঝতে রাজ্যের পারছেন না প্রশাসন আপনি তো কোন ভোটার বিষয়ে লিস্টটা কোথায় স্ক্রুটিনিটা চলে করে না। যাচ্ছেন? যে কোনো ভোটার লিস্টে কেউ যখন আবেদন করে সেটা তো রাজ্যের বিডিও অফিস থেকে হোক বা এসডিও অফিস থেকে সেটা স্ক্রুটিনি করা হয়, তারপরে তো সেটা লিস্টে নাম আপনি- ওঠে। আপনি যদি না জানেন আমি আপনাকে না, থরলি না, না, জানিয়ে দিতে যে পারি। মানুষ না না আমি বলি, আগে তো আপনি কোনটা ধরবেন? আগে কোনটা ধরবেন বলুন? অনুপ্রবেশটা হচ্ছে কেন আগে বলুন তো? আজকে সে ভোটার লিস্ট করতে আসবে তো পরে দ্বিতীয় ধাপ ওটা, সে ঢুকলো কেন? বেশ। আগে এটা বলুন আপনি, সে ঢুকলো কেন বলুন? আমি আজকে আচ্ছা, আপনার একটু চ্যানেলে বললাম, পার্থবাবু, তাই কথা বলছি। আপনার কি এই ভুয়ো ভোটার নিয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে? ভুয়ো ভোটার নিয়ে কি বলবেন? ভুয়ো ভোটার ওনারা করছেন, বেশ, বিজেপি আমার তো ভুয়ো আপনাকে আবার ভোটার সময় দেবো। করে বাংলাকে একটু দখল করতে পার্থবাবুর কাছে চাইছে, যাই। সেটা হবে না। হ্যাঁ, পার্থবাবু বলুন। দেখুন, হ্যাঁ। সঞ্চালক মশাইয়ের কাছে পশ্চিমবঙ্গে যদি আমার প্রথমেই যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রধান বিরোধী দল। আর এখানে আমাদের অবস্থানটা হচ্ছে আমরা বিধানসভায় শূন্য, যেটা হয়তো ঐতিহাসিকভাবে সত্য। ফলে এটা তো অস্বীকার করে লাভ নেই যে এই দুটো দলের এই যে রাজনীতি, এই যে দ্বিমাত্রিক যে রাজনীতি, সেখানে অনেকটা আমাদের অবস্থানটা হচ্ছে যে ওই বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো এখন আমাদের দেখে যেতে হচ্ছে এই জন্যে, যেমন এই যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এই যে এতক্ষণ তর্জাটা দেখলাম, তৃণমূল কংগ্রেসের বক্তব্য সঠিক যে এদের ঢোকাচ্ছে কারা, এটা আটকানোর দায়িত্ব তো বিএসএফ এর। আবার ভারতীয় জনতা পার্টির বক্তব্য সঠিক যে ঢোকার পরে তারা যে কার্ডগুলো পেয়ে যাচ্ছে হাতে হাতে, এটা তো স্থানীয় রাজনৈতিক নেতারা দিয়ে দিচ্ছে। কোন রাজনৈতিক নেতা? তাহলে আপনার অভিযোগ এটা তো দুজনের দিকে, স্থানীয় যারা বিজেপির দিকে, কোথায় তৃণমূল আছে? দুজনের দিকে। বেশ, হ্যাঁ। আমরা একদম অবশ্যই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার গরু প্রত্যেকে পাচার, এই যে 1 মিনিট। গরু পাচার, বেশ, আমরা একদম হ্যাঁ, যে শেষ মুহূর্তে গরু চলে পাচার এসেছি। নিয়ে যে দেখুন, আমি প্রত্যেকে মমতা 1 মিনিট বন্দ্যোপাধ্যায় করে সময় দেওয়া হবে, রুবিদের সময় দেওয়া হবে 1 মিনিট করে সবাইকে। আমরা একদম শেষ মুহূর্তে চলেছি। বিষয়টা রুবিদি, অনেকগুলো জল্পনা তৈরি হয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা তো গেলে স্পষ্ট হয়ে গেছে, তিনি স্পষ্ট করেছেন তিনি বেঈমান নন। বিষয়টা 26 যে আসছে, আপনাদের তাহলে স্ট্র্যাটেজি কি? এই ভুয়ো ভোটার আটকে নতুন কোনো পরিকল্পনা, নাকি মেরুকরণের রাজনীতি, না কোন ধাপে 26-এ এগোতে চাইছেন? 1 মিনিট সময় আপনার জন্য। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সঠিকভাবে যদি ভোট হয়, ভারতীয় জনতা পার্টি জিতে যাবে। কারণ ভারতীয় জনতা পার্টিকে জেতাতে সাধারণ মানুষের হবে। কারণ আমরা যেভাবে দেখছি, নারী নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটি স্তরে যেভাবে কুলুষিত করে দিয়েছে, আজকে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে যেভাবে তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্স্থাপিত করবে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টিকে আসতে হবে ক্ষমতা, এবং সাধারণ মানুষের ভোটে আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সঠিকভাবে যদি ভোট হয়, তবে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো বিকল্প নেই পশ্চিমবঙ্গে। ভারতীয় জনতা পার্টিকে আপনারা, আমি তো বলবো সাধারণ মানুষকে একবার সুযোগ দিয়ে দেখুন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোদিন আসেনি। এই যে ভুয়ো ভোটার এত কিছু নিয়ে কথা হয়েছে, সিপিএম আমলেও ছিল, অনুপ্রবেশকারী সিপিএম আমলে প্রচুর হয়েছে, সেগুলো আটকাতে পারিনি। সেই নিয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি যখন মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তিনি সেই ভুয়ো ভোটারদেরকে নিয়ে উনি আবার নিজের দল রেডি করলেন, এবং তাদেরকে কাউকে জায়গা দিয়ে দিলেন, এবং তাদেরকে নিয়ে পুনর্ভাবে ভোট তৈরি করে এবং গণতন্ত্রের গলা চেপে মারছে। বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছেন 215, আর রুবিদি বলছেন বিজেপি ক্ষমতায় আসবে। তা আপনার টার্গেট কোনটা, কি ভাবছেন? আমি বলি, বিরোধীরা বিরোধীদের কথা বলে যাবেন,
আমাদের কিচ্ছু যায় আসে না। অভিষেক বাবু যেটা বলে দিয়েছেন নিশ্চয়ই সেটা ছাড়িয়ে যাবে আশা করি। কর্মীরা যা স্বতঃস্ফূর্ত, বাংলায় যে উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের পাশে যেভাবে সরকার রয়েছে, এখানে একদম যেটা টার্গেট ছাপিয়ে যাবে। কর্মীরা বলছেন টার্গেট ছাপিয়ে যাবে। আজকে অভিষেক বাবু যে কথা বলছেন আমাদের মুখেও সেই একই কথা, বিরোধীরা বিরোধ বলবেন, কারণ এখানে বাক স্বাধীনতা আছে, বিরোধীরা বলার স্বাধীনতা আছে। এখানে বাংলায় আছে একমাত্র, অন্য কোনো ডবল ইঞ্জিনের স্টেটে পাবেন না আপনি। কোনো জায়গায় বাক স্বাধীনতা নয়, খাওয়ার স্বাধীনতা নয়, পড়ার স্বাধীনতা নয়, ধর্ম আচরণ করার স্বাধীনতা নয়, একমাত্র বাংলায় আছে সেটা। তাই ওনারা ওনাদের কথা বলবেন, আমাদের কিচ্ছু যায় আসে না। হই হই করে চতুর্থবারের জন্য আবার মামাটি মানুষ সরকার গঠন হবে, আবার আমাদের দিদি মুখ্যমন্ত্রী হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, পরে আপনার বাংলায় সময় যদি দেবো। আপনারা একটু আবারও পার্থবাবুর যদি কাছে- আসেন, পার্থবাবুর কাছে একটু আপনারা কি সময় দিন। পারবেন? বেশ, ধর্ষণ আপনার সময় আটকাতে শেষ হয়েছে। পারবেন? আপনাদের ক্ষমতা আছে? পার্থবাবু, আপনারা বিষয়টা নিজেদেরকে হচ্ছে, নিজেরা বাঁচাতে পারছেন না দেখতেন দুষ্কৃতীদের হাত থেকে, যুযুধান আপনারা দুই পক্ষ, কাকে বিজেপি বাঁচাবেন? তৃণমূল। না না এক কথা বলা বিজেপি চলে, প্রতিনিধি মেরুকরণের খুব ভালো- রাজনীতি, মানে খুব মেরুকরণের ভালো। রাজনীতি যদি হয়, যদি বিজেপি মেরুকরণের প্রতিনিধির রাজনীতি হয়, বক্তব্য শুনে খুব আশ্বস্ত হলাম। আপনাদের হ্যাঁ, স্ট্র্যাটেজি বিজেপি কি হতে পারে প্রতিনিধির বাংলায়? বক্তব্য শুনে খুব আশ্বস্ত। যদি মেরুকরণের রাজনীতি দেখুন, হয় আমাদের বাংলার, আপনাদের strategy- স্ট্র্যাটেজি কি হতে পারে? হ্যাঁ বলুন। দেখুন, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে মানুষের কাছে আমাদের বক্তব্য বলা, এবং আমরা এটাই আশা করব যে মানুষ ভোটার না হয়ে নাগরিক হয়ে যদি ভোট দেন, তাহলে আমরা অবশ্যই লড়াইয়ে থাকবো। তবে একটা আশ্বস্ত হয়ে যাচ্ছি আজকে বিজেপির প্রতিনিধির বক্তব্য শুনে, যে পশ্চিমবাংলার মহিলারা ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তাদের সুরক্ষার জন্য, এবং আশা করব যে কুলদীপ সিং সেঙ্গার বা এই আশারাম বাপু বা এই ব্রিজভূষণ শরণ সিং এরা যখন বক্তৃতা করবেন পশ্চিমবাংলার মায়েদের কথা বলে, এই তাতে আবেগ আপ্লুত হয়ে পশ্চিমবাংলার মায়েরা বোনেরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, আমার তখন মাভই বলে আমরা দুহাত তুলে নাচবো। ধন্যবাদ। বেশ বেশ, আপনারা শুনলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে, সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এখন কোন দল ক্ষমতা আসে, কে বিরোধী হয়, সেটা সময় বলবে। কিন্তু সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত স্পষ্ট করে দিয়েছেন তিনি একনাথ সিন্দেও হচ্ছেন না, তিনি বিজেপিতেও যাচ্ছেন না, কোনো নতুন দলের সঙ্গেও নেই। সেই স্পষ্ট আগামী দিন কোন দিকে রাজনীতির মোড় নেয় সেদিকে নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ।